সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টেলিগ্রামে সক্রিয় আওয়ামী লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের হামলার আশঙ্কা, 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি। ক্ষমতাচ্যুত হওয়ার দিন থেকেই ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন শেখ হাসিনা, যা বললেন গোলাম মাওলা রনি। অস্ট্রেলিয়ায় অ্যাকাউন্টে লেনদেনের অভিযোগ, যা বললেন উপদেষ্টা মাহফুজ। টাঙ্গাইলে এনসিপির শোভাযাত্রা আজ, নিরাপত্তায় 9 শতাধিক পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। টেলিগ্রামে সক্রিয় আওয়ামী লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়, তবে দলটি কার্যত গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে বাধ্য হয়। এমন প্রেক্ষাপটে দলটির ভেতরকার কিছু সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-কে জানিয়েছে, বর্তমানে আওয়ামী লীগ বহুমুখী সংকটে আছে, বিশেষ করে আর্থিক দুর্নীতি, যোগাযোগে নজরদারি ও নেতৃত্ব নিয়ে বিভক্তিতে ভুগছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে টেলিগ্রাম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে দলটির মূল সাংগঠনিক মাধ্যম। বিভিন্ন গ্রুপে প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত ভার্চুয়াল বৈঠক চলে। কোনো কোনো গ্রুপে সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারের বেশি। সূত্র বলছে, এই বৈঠকগুলোতে কেন্দ্রীয় নেতাসহ সাবেক ও বর্তমান সংসদ সদস্য, বিভাগীয় ও জেলা উপজেলা পর্যায়ের নেতারা যুক্ত থাকেন। এমনকি শেখ হাসিনাও মাঝে মাঝে ভার্চুয়ালি যুক্ত হন। তবে বিস্ময়করভাবে কে তার সঙ্গে সরাসরি কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয় বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ উঠেছে, তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ নিজের নিয়ন্ত্রণে রেখে সেগুলোকে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। তবে বড় উদ্বেগের বিষয় হলো, এসব টেলিগ্রাম গ্রুপে দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থকেরা অনুপ্রবেশ করেছে বলে মনে করছেন দলের নেতারা। তারা দাবি করছেন, এদের কেউ কেউ কথোপকথন গোপনে রেকর্ড করে এবং সেটিকে ব্যবহার করে রাজনৈতিক নেতাদের চিহ্নিত ও গ্রেফতারের ব্যবস্থা করে। এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ধানমন্ডি 32-এর মতো নামকরণকৃত গ্রুপেও খোলামেলা সমালোচনার পর গ্রেফতার শুরু হয়। তখনই বুঝি ব্যাপারটা গভীর। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি দলের নেতৃত্বে বড় পরিবর্তন আনতে চান। তিনি চান না কর্মীরা কেবল কিবোর্ড যোদ্ধা হয়ে থাকুক, বরং মাঠ পর্যায়ে সক্রিয় হোক। এছাড়া তথ্য ফাঁস ও সাইবার ঝুঁকির মুখে বর্তমানে আওয়ামী লীগের টেলিগ্রাম ব্যবহারকারীদের সবাইকে ভিপিএন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র জানায়, তারা এখন টেলিগ্রাম কেন্দ্রিক প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে সরাসরি রাস্তায় নামার কৌশল নিচ্ছে। প্রত্যেক জেলা ও মহানগরে বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্যদের নিয়ে প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগের এক নেতা বলেন, 1 বছর হয়ে গেল, এবার রাস্তায় নামতে হবে। জনগণের অধিকার, দলের অস্তিত্ব রক্ষায় আর ভার্চুয়াল আলোচনায় সীমাবদ্ধ থাকলে হবে না। আওয়ামী লীগের হামলার আশঙ্কা, 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন, এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী 11 দিন বিশেষ সতর্কতা জারি করেছে। কারণ হিসাবে পুলিশের বিশেষ শাখা আশঙ্কা করছে, 29 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রেক্ষাপটে সোমবার পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটিএসবি, বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে
বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, এই সময় ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছে, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে। এ বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা দেশে বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতাচ্যুত হওয়ার দিন থেকেই ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেছেন, ওই দিন থেকেই আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, শেখ হাসিনা যেদিন চলে গেছেন সেদিন থেকে উনি চিন্তা করছেন কিভাবে এই সরকারকে ক্ষমতা থেকে পদচ্যুত করে সরানো যায়। দেশের সব আমজনতা 2024 সালের 5ই আগস্ট সন্ধ্যার সময় বুঝতে পেরেছে আওয়ামী লীগ ফিরে আসার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। গোলাম মাওলা রনি আরো বলেন, আওয়ামী লীগের 35% ম্যান পাওয়ার ভোটার, যারা দেশের জিডিপির প্রায় 60% এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করে, তারাই তাদের বিপুল অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি নিয়ে এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। এমনকি আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে, তাদেরও তারা শান্তিতে থাকতে দেবে না। এটা তো খুব সাধারণ ব্যাপার। এটা নিয়ে বলার মধ্যে ডক্টরেট ডিগ্রি লাগে না, এটার জন্য একজন ডক্টর ইউনূস হওয়া লাগে না, এটা বলার জন্য নোবেলে শান্তি পুরস্কার পাওয়া লাগে না। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পতিত শক্তিগুলো গন্ডগোল লাগিয়ে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। জামায়াত আমির ও এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এই দুটি জিনিসের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, দুটি পরিস্থিতি আওয়ামী লীগ জীবন্ত রেখেছে। তারা সরকারের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য, বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করার জন্য, রাজনীতি করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা উইংস রেখেছে। আরেকটি হলো, যদি এদের উচ্ছেদ করা যায় শক্তি প্রয়োগ করে, চক্রান্ত করে, তারপর শেষে নানা রকম বিদ্রোহ সৃষ্টি করে, মেটিকুলাস ডিজাইনে নানা রকম ফন্দি ফিকির করে যদি আবার এসে সেই পার্লামেন্ট, সেই 24-এর নির্বাচন, আবার সেই প্রধানমন্ত্রী, এই দাবিটা এখন পর্যন্ত তারা ছাড়েনি। তিনি বলেন, শেখ হাসিনা কি কখনো বলেছে যে আই এম সরি, আমার এই কাজটা ভুল হয়েছে? তিনি এখন কি বলছেন? আমি এখন স্থির প্রধানমন্ত্রী। এই জিনিসগুলো তো উনি সেই প্রথম দিন থেকে বলে আসছেন। ওনার বোঝা উচিত ছিল, যেটা আমাদের একজন সাধারণ মানুষ বুঝতে পারে, এটা এতদিন পরে বলার কোনো মানেই হয় না। রনি আরো বলেন, ইউনূস যে কর্ম করেছেন এই 1 বছরে, সেই কর্মের কারণে শেখ হাসিনাকে যে আমরা ভুলে যাব তার কোনো কারণ নেই। উনি যদি এমন কিছু হতেন যে এখন আমাদের শেখ হাসিনাকে দেখলে মেজাজ গরম হয়ে যায়, আওয়ামী লীগ জামানার কথা স্মরণ হলে আমাদের অ্যালার্জি চলে আসে, এটা তো আমাদের হচ্ছে না। বরং পথে ঘাটে মাঠে প্রতিদিন যতবার ডক্টর ইউনূসের নাম হচ্ছে, এনসিপির নাম হচ্ছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক দল একদিকে ইউনূসের পক্ষে বা বিপক্ষে, আর ঠিক বিপরীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনা সমালোচনা আমরা বন্ধ করতে পারছি না। কেউ আশায় হচ্ছে, কেউ নিরাশা হচ্ছে, কেউ রাগ হচ্ছে, কেউ আতঙ্কগ্রস্ত হচ্ছে, কেউ ভয় পাচ্ছে। এই বুঝি হলো আওয়ামী লীগ। অস্ট্রেলিয়ায় অ্যাকাউন্টে লেনদেনের অভিযোগ, যা বললেন উপদেষ্টা মাহফুজ। সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনিয়ামিনের আনা অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগের জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। গতকাল সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে মুখ খোলেন। সেই সঙ্গে নিজের ভাইয়ের আত্মপক্ষ সমর্থন করে দেওয়া একটি স্ট্যাটাসও শেয়ার করেছেন মাহফুজ। ফেসবুকে ওই পোস্টে উপদেষ্টা লেখেন, তদবিরের কথা উঠল যখন, একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সঙ্গে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে।
আমি জানার পর এটা নিষেধ করে দেই। সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়। তিনি আরো লেখেন, সে ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠান। সেই সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দেই, ভাই আমরা এই কাজ করতে দেইনি, আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যে জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে কাজ করেছেন। উনি আমার কথা বিশ্বাস করেন আর রেকর্ডটি পাবলিক করেননি। এরপর তিনি লেখেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লিখেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। আমার নিকৃষ্ট শত্রুরাও গত 12 মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। এ কথা উল্লেখ করে উপদেষ্টা লেখেন, বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত, 1000 কোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে মাহফুজ আলম লেখেন, কয়েকটা বাক্য নিয়ে অযথাই জল ঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার। একটানা কয়েকটা দলের মহারথীরাই আমরা আমাদের বিরুদ্ধে কাজ করছেন, কিন্তু সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার। সোমবার সিডনিতে 6.5 কোটি টাকার লেনদেন শিরোনামে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনিয়ামিন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসাবে পরিচিত মাহফুজ, তার প্রতি অনেকেই ভরসা রেখেছিলেন। তার নাম এখন একটি বিতর্কের কেন্দ্রে। দেশের বৃহত্তর নোয়াখালীর সন্তান মাহফুজের নামের পাশে আজ যোগ হচ্ছে বিতর্ক। ঠিক যেমন ভাবে কিছুদিন আগে আলোচনায় এসেছিলেন হাতিয়ার হান্নান মাসুদ ও ধরা খাওয়া সমন্বয়ক রিয়াদ, নোয়াখালীর গৌরবময় ইতিহাস ও মর্যাদার প্রতি এই অপব্যবহার আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। পোস্টে তিনি লেখেন, জানা গেছে মাহফুজের আপন বড় ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। উচ্চতর লেখাপড়ার পাশাপাশি এখানে তিনি পার্ট টাইম একজন নিবেদিত যাত্রী সেবক, বাংলায় বলা হয় ট্যাক্সি ড্রাইভার। মাহফুজের বিভিন্ন লবিং ও ফাইলিং এর কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাংকে জমা হচ্ছিল দীর্ঘ 9 মাস ধরেই। গত 24/7/25 মিডল ইস্ট থেকে একটি 6.5 কোটি টাকার লেনদেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নজরে আসে। অস্বাভাবিক আর্থিক এই কার্যকলাপের দায়ে তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টটি জব্দ করা হয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন, তাই বিস্তারিত আপাতত চেপে যেতে হচ্ছে। টাঙ্গাইলে এনসিপির শোভাযাত্রা আজ, নিরাপত্তায় 9 শতাধিক পুলিশ। জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ মঙ্গলবার টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ করবে দলটির নেতাকর্মীরা। এর মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা ও সমাবেশ ঘিরে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক। এদিকে এনসিপির এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য এপিবিএন পুলিশ সহ 9 শতাধিক পুলিশ সদস্য মাঠে থাকবেন। জানা গেছে, পদযাত্রায় অংশ নিতে গতকাল সোমবার রাতেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি টাঙ্গাইলে এসেছেন। টাঙ্গাইলে এসে প্রথমে তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মাজার জিয়ারত শেষে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে কথা বলেন। আজ মঙ্গলবার দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা, ডাক্তার তাসনুভা জাবিন পদযাত্রায় অংশ নেবেন।